12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর। এবারে নির্বাচন সহজ হবে না, ভোটের মাধ্যমে বিএনপির পক্ষে জয় আনতে হবে বলেছেন তারেক রহমান। দেশ গড়তে আগামীতে কষ্ট করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি। 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে বলেছেন প্রধান বিচারপতি। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি আর ক্ষোভেই মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা। গৃহকর্মী আয়েশা 6 দিন আর তার স্বামী 3 দিনের রিমান্ডে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিটিভি সৌজন্যে এখন সরাসরি প্রচার করা হচ্ছে তার ভাষণ। শুরুতে মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীকে জানাই অগ্রিম শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে জুলাই আগস্ট 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করছি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পর্যন্ত সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার সকল আন্দোলনে যারা আহত, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, জাতি হিসেবে আমাদের অমোঘ শক্তি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আমাদের ভালোবাসা ও আত্মত্যাগ। জাতির প্রত্যাশাকে ধারণ করে আমাদের সংবিধান রাষ্ট্রের উপর জনগণের একচ্ছত্র মালিকানা নিশ্চিত করেছে। জনগণের প্রতিনিধিত্বশীল মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। এমনই এক প্রেক্ষাপটে 2024-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা একই প্রত্যাশা ধারণ করেন এবং একই অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ। প্রিয় দেশবাসী, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে গত 1 বছরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছি। একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে একটি নির্ভুল, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ভোটার তালিকা। আমরা শুরুতেই এই কাজে হাত দিই। গত 1 বছরে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি ভোট বিমুখ এবং বাদ পড়া প্রায় 45 লক্ষ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 21 লক্ষাধিক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় 29 লক্ষে গিয়ে দাঁড়ায়। বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর 1 জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে। এর ফলে 31 অক্টোবর 2025 পর্যন্ত যোগ্য তরুণ ভোটারগণ ভোট দিতে পারছেন। গত 18 নভেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,76,95,183 জনে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6,48,14,907 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। গত 1 বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে আমরা বহুবিধ আইনি ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে যথাযথ পরিবর্তন, সংশোধন
ও পরিমার্জন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে। এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। চতুর্থত, প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ। এছাড়াও নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দেবেন। প্রিয় ভোটারবৃন্দ, ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এ আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। পরিবারের প্রতিবন্ধী, বয়স্ক ও সন্তান সম্ভবা মা সহ সকলকে নিয়ে ভোট দিতে আসুন। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। প্রবাসে বসবাসরত প্রিয় ভোটারগণ, প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের 3 ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, যা ইতিমধ্যে উল্লেখ করেছি। প্রবাসী ভোটারগণের পাশাপাশি এই 3 ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী 25 ডিসেম্বর 2025 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠানসমূহের প্রতি আমার আহ্বান, আসুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে অংশ নেই। প্রিয় দেশবাসী, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে। প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি 2-1টি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান
এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন, এটিই আমাদের প্রত্যাশা। প্রিয় দেশবাসী, আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সে সরকার দলের হবে না, জনগণের সরকার হবে। যারা ভোট দিয়েছে তাদেরও, যারা দেননি তাদেরও সরকার হবে। তিনি বলেন, দেশকে গড়তে হলে সামনের দিনে কষ্ট করতে হবে। কষ্ট করলে সফল হবেন, কারণ বিএনপির একটি পরিকল্পনা আছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যখন নির্বাচিত হবেন, আপনি যখন সরকার গঠন করবেন, তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন। আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই, প্রত্যেকের সরকার আপনারা। এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে। এবং আমরা যেই কাজগুলোর কথা বলেছি, আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না, আমরা পরিকল্পনা করছি, আমরা বাস্তবায়ন করতে চাই। এবং এই বাস্তবায়ন যদি করতে হয়, সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা বাস্তবায়ন, আমরা নির্বাচিত হলেও আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করতে পারবো না। কিন্তু এই যে করব আমরা, এইগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন। শুনেছি, আমি বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে। তারা যদি বলতে পারে, আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবে, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন।
এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানি 2026 সালের 5 মার্চ পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সংশোধনীর পুরোটা বাতিল চায় বিএনপি। বৃহস্পতিবার পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। এ সময় সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে বাকি অংশ সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে জানান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুনানি শেষ করা ছাড়াও আপিল বিভাগ থেকে একটা রায়ের কথাও জানান তিনি, কিন্তু রায় নিয়ে কোনো পক্ষকেই প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি করে হাইকোর্ট গেল বছরের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। এতে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিলের বিধান অসাংবিধানিক বলে রায়ে বলা হয়। হাইকোর্টে দেয়া রায়ের ওপর আপিল করেন রিটকারী পক্ষ সুজন। শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামাত। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরেই মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এই জোড়া খুনে গ্রেফতার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। এদিকে আয়েশা 6 ও তার স্বামী 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবছরের জুলাই মাসে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে প্রথমে সাভারে, পরে বরিশালে অভিযান চালিয়েও আয়েশাকে ধরতে ব্যর্থ হয় পুলিশ। পরে ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আয়েশা ও তার স্বামীকে। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2,000 টাকা চুরি করে। সে তাকে পুলিশে দিতে চেয়েছিল লায়লা আফরোজ। খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরি করেছিল আয়েশা। একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 38তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাবাহিনীর প্রধান EBRC-তে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানায় 24 পদাতিক ডিভিশনের GOC ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ড্যান্ট। সম্মেলনের শুরুতেই সেনাবাহিনীর প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য প্রত্যন্ত অঞ্চলে সরঞ্জাম প্রেরণ সহ বিভিন্ন দায়িত্ব পালনের প্রায় 1,200 লোককে প্রশিক্ষণ দিয়েছে বিমান বাহিনী। মৌলভীবাজারের শমশের নগরে বিমান বাহিনীর 53তম নব বিমান সেনার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিমান সেনারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করে কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র BNSK-এর নির্বাহী পরিচালক এবং মানবাধিকার রক্ষক সুমাইয়া ইসলাম 2025 সালের ফ্রাঙ্কো জার্মান মানবাধিকার ও আইনের শাসন পুরস্কার অর্জন করেছেন। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জন-মার্ক সেরে শার্লে ও জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় ফ্রাঙ্কো জার্মান দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সুমাইয়া ইসলামকে এই পুরস্কার প্রদান করেন। 2016 সাল থেকে ফ্রান্স ও জার্মানি বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যৌথভাবে এই সম্মাননা প্রদান করে আসছে। অভিবাসী, নারী শ্রমিক, যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের মানুষ এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এগিয়ে নেয়ার দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি স্বরূপ সুমাইয়া ইসলাম এই বছর পুরস্কারটি অর্জন করেছেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। রাজশাহীর তানোর উপজেলার গভীর নলকূপের পাইপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু স্বাধীনকে এখনও উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের বিশেষায়িত উদ্ধার টিম অভিযান চালিয়ে যাচ্ছে।
বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মায়ের সাথে জমিতে গিয়ে ফেরার পথে ৩৫ ফুটের গর্তে পড়ে যায় শিশুটি। গতকাল দুপুর থেকে শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গর্তের ভিতরে দেয়া হচ্ছে অক্সিজেন, এছাড়াও পাইপের চারপাশ দিয়ে মাটি খোঁড়াও হচ্ছে। শিশু স্বাধীনের বাবা রাকিব হোসেন জানান, বাড়ির পাশে খেলতে খেলতে সে ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোরিং পাইপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসে খবর দেন। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, তারা শিশুটির কান্না শুনতে পেয়েছেন, তবে শিশুটিকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ। খুলনায় ছেলের হাতে মর্মান্তিকভাবে খুন হয়েছেন মা। নগরীর ট্যাঙ্ক রোডে বুধবার গভীর রাতে এই ঘটনাটি হয়। পুলিশ জানায়, মা শিউলি বেগমকে ছেলে রিয়াদ হোসেন মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। ঘাতক ছেলেকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের প্রকোপ। পঞ্চগড়ের সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের তাপমাত্রা। বৃহস্পতিবার ভোর থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ায় কমতে থাকে শীতের তীব্রতা। কিন্তু বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। এদিকে টানা শীতে কাঁপছে কুড়িগ্রাম। ভোরে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রেকর্ড করেছে মৌসুমের সর্বনিম্ন 10.8 ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে বেশি কষ্টে চরাঞ্চলের দরিদ্র মানুষ। প্রচণ্ড ঠান্ডায় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কমেছে। কষ্ট হলেও শ্রমজীবীরা বাইরে যাচ্ছেন জীবিকার সন্ধানে। প্রতিদিনই শীতজনিত রোগী বাড়ছে জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। বর্তমান পঞ্চগড়ে তো অতিরিক্ত শীত, পাহাড়ি অঞ্চল, ঠান্ডা। সকালে ফজরের নামাজ পড়তে উঠি সবসময় ঠান্ডা। আমাদের এই প্রচুর ঠান্ডার জন্য আমরা কুয়াশার জন্য গাড়ি চালাই পাচ্ছি, রাত্রি উঠতেছে না গাড়ি। আর এই খুব হাত ভোট খুব অবস্থায় আছে, সেখানে কুয়াশা কী অবস্থা। ঠান্ডার কারণে যাত্রী আমার যাচ্ছে না। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা ও দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তির কোনো বিকল্প নেই। নাটোরের আইটি ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ শেষে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। সকালে উপজেলার কচুয়ায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। দোয়া মাহফিল ও গণসংযোগ হয়েছে রাঙ্গামাটির রাজস্থলীতে। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচন সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলার ভোমরা স্থলবন্দর এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার 2 আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রউফ। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় গণদোয়া হয়েছে খুলনায়। সকালে শহীদ হাদিস পার্কে এতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নজরুল ইসলাম মঞ্জু সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলায় নতুন ঘর উপহার পেয়েছেন এক অসহায় নারী। দুপুরে ঘরটি হস্তান্তর করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা হয়েছে গাইবান্ধায়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। মুন্সিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস। দিনটি উপলক্ষে শহরের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি। জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025 উপলক্ষে আলোচনা সভা হয়েছে নরসিংদীতে। দুপুরে শিশু একাডেমি মিলনায়তনে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ আয়োজিত সভায় জেলার শিল্পপতি ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা এতে উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর। এবারে নির্বাচন সহজ হবে না, ভোটের মাধ্যমে বিএনপির পক্ষে জয় আনতে হবে বলেছেন তারেক রহমান। দেশ গড়তে আগামীতে কষ্ট করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি। 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে বলেছেন প্রধান বিচারপতি। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি আর ক্ষোভেই মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা। গৃহকর্মী আয়েশা 6 দিন আর তার স্বামী 3 দিনের রিমান্ডে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।